শেষ হলো পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। বাছাইটা নিয়ে টেনশনে আছিলাম, তো আল্লাহর রহমতে বাছাইটা টিকে গেছি। আশা করি আমাদের নির্বাচনটা সুস্থ হবে। আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। শোভাযাত্রা অথবা মিছিল এই ধরনের কোনো কিছু যেন না করেন, অথবা এমন কোনো সভা না করেন যেটা পথসভা বিরাট ব্যাপক সভা করতে পারবেন না। নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না ইসি, অভিযোগ বিএনপির। মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। নিরপেক্ষতার চিহ্ন মাত্র আমরা তাদের কাছে পাইনি। তারা এখানে দলীয় নির্দেশ পালন করছে। নির্বাচন কমিশন সম্বন্ধে এই কথা বলে নাই কবে বিএনপি, নালিশ করা দল হলো বিএনপি। নির্বাচন থেকে শুরু হলো, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এখন কেমন করে বুঝলো সে? দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেনি দালানে হামলাকারী চক্রের 3 জেএমবি সদস্য গ্রেফতার, 5 দিন করে রিমান্ডে। জামার দিয়ে ফোন নেটওয়ার্ক বন্ধ করে চলত গোপন বৈঠক। চাপ থাকলেও আইএস বিরোধী কোন জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। এবং রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত যাওয়া বন্ধ না হলে সীমান্ত হত্যার শূন্যের কোঠায় আনা কঠিন হবে, ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। শেষ হলো আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। দ্বিতীয় অর্থাৎ শেষ দিনেও বাদ পড়েছে অনেকের মনোনয়ন। এক্ষেত্রে অনেকেই বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাতিল করা হয়েছে তাদের মনোনয়ন। আর বৈধতা পাওয়া প্রার্থীরা ভোটে জয়ী হলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় জানালেন দৃঢ় কণ্ঠে। এদিকে প্রার্থীরা ইচ্ছুক হলে 13 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিনে রাজশাহীতে 13টি পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় ঋণখেলাপি ও তথ্যের অসঙ্গতি সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষ হলো, আমরা নির্বাচনে প্রস্তুত হচ্ছি। আমরা এখন মাঠে কাজ করব। ময়মনসিংহের 9টি পৌরসভার উপজেলা পরিষদ কার্যালয়ে রোববার সকাল থেকেই ভিড় করেন নেতাকর্মীরা। দিনভর প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা নিয়ে সেখানে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়। বাছাইটা নিয়ে টেনশনে আছিলাম, তো আল্লাহর রহমতে বাছাইটা টিকে গেছি। আমার একটা টেনশন ছিল যে আমি যাচাই বাছাই টিকতে পারি কিনা, তো আমি যাচাই বাছাই টিকছি ইনশাল্লাহ। আশা করি আমাদের নির্বাচনটা সুস্থ হবে। সুস্থ হলে ইনশাল্লাহ আমি 2 নং ওয়ার্ড থেকে নির্বাচিত জয়ী হবে ইনশাল্লাহ। সিলেটে মেয়াদ শেষ হওয়া 3টি পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে উপজেলা পরিষদগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তো যাচাই বাছাই আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তো আমরা নির্বাচনী আচরণবিধিকে মেনেই আমরা সঠিক সময়ে আমরা নির্বাচনের প্রচারণায় নামবো। বাংলাদেশের ব্যাংক সিআইবিতে আমার কোনো ঋণ খেলাপি আসে নাই। ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেওয়ার জন্য আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। তার এই অভিযোগ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি বাছাইকালে উপস্থিত ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষরিত ডকুমেন্টস এবং তাদের উপস্থিতি আপত্তির প্রেক্ষিতে আমি আমার ব্যবস্থা নিয়েছি। রংপুরে বদরগঞ্জ পৌরসভার উপজেলা মিলনায়তনে সকল মেয়র প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এই পৌরসভায় 17,500 ভোটার রয়েছেন। এছাড়া গাইবান্ধা ও যশোর সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ওসমান জাহান, সময় সংবাদ। সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের প্রধানরা আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বিকেলে কমিশন কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মোটর শোভাযাত্রা ও জনসভায় অংশ না নিতে দলীয় প্রধানদের আহ্বান জানানো হয়। আচরণবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা সুবিধাভোগী না তারা অবশ্যই পারবেন, তিনি দলীয় প্রধান হোক অথবা সাধারণ কেউ পারবেন। তবে একটা বিষয় বিশেষভাবে তাদেরকে খেয়াল করতে হবে যে শোভাযাত্রা অথবা মিছিল এই ধরনের কোনো কিছু যেন না করেন, অথবা এমন কোনো সভা না করেন যেটা পথসভা বিরাট ব্যাপক সভা করতে পারবেন না, মিছিল করতে পারবেন না এবং শোভাযাত্রা করতে পারবেন না। এগুলো স্পষ্ট করে উল্লেখ করা আছে আমাদের আইনে। এই আইন ভাঙবেন না, যে আইন ভাঙলে যে কেউ হন না কেন আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সেটা আসলে খুব সুখদায়ক হবে না, সুখকর হবে না। বিএনপি নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিগত জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এবারের পৌর নির্বাচনেও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা দেখাতে পারছে না। এখন যে নির্বাচন কমিশনকে আমরা দেখছি গত জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত নিরপেক্ষতার চিহ্ন মাত্র আমরা তাদের কাছে পাইনি। এবং এইবারকার পৌর নির্বাচনে সেটা আরো বেশি করে দেখা দিয়েছে যে অতি কয়েকদিনের মধ্যে সমস্ত বিধি টিধি তৈরি করে তারা দিয়ে দিয়েছে, যে বিধিগুলো আপনার কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে অংশগ্রহণ করার জন্য যে একটা প্রস্তুতি সেটা নেওয়া সম্ভব হয়নি। এবং এটা আরো প্রমাণ করেছে যে তারা এখানে দলীয় নির্দেশ পালন করছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা নির্বাচনে এসেছি শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে, যাতে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের কাজগুলো করতে পারি। পৌরসভা নির্বাচনে ধূম্রজাল তৈরি করে নির্বাচনকে নষ্ট করতে অতীতের মতো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কমিশন সম্বন্ধে এই কথা বলে নাই কবে বিএনপি সবসময় এই কথা বলেই থাকে। ওরা সবসময় অভিযোগ করা অভ্যাসই হচ্ছে ওদের এটা দল, নালিশ করা দল হলো বিএনপি। নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এখন কেমন করে বুঝলো সে? নির্বাচন থেকে শুরু হলো, অর্থাৎ তারা সবসময় প্রশ্ন রেখে ধ্রুবজাল সৃষ্টি করে নির্বাচন পরিবেশকে নষ্ট করতে চায়। ওরা হয়তো আশঙ্কিত, ওরা হয়তো আতঙ্কিত, ওদের জ্বালাপড়া রাজনীতি হয়তো জনগণ আবার প্রত্যাখ্যান করবে 30 তারিখে। এই জন্য তার ভয় পেয়ে এই কথা অজুহাতগুলো তৈরি করছে। দেখছেন রাত 11টার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপ সারাক্ষণ। বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীতে অত্যাধুনিক বিমান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাহিনীতে নতুন আকাশযান সংযুক্ত হওয়ায় নতুন সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে বাংলাদেশের সামর্থ্য বাড়ল। অত্যাধুনিক আকাশযান যুক্ত হলো বিমান বাহিনীর বহরে। দুটি অগাস্টা AW139 হেলিকপ্টার বাংলাদেশের জলসীমায় নজরদারি করবে, কাজ করবে জলদস্যুদের হামলা মোকাবেলায়। আর 6টি ইয়াক 130 কমব্যাট প্রশিক্ষণ বিমান যুদ্ধ বৈমানিকদের করে তুলবে আরো দক্ষ। যুদ্ধের সময় আকাশ এবং ভূমিতে শত্রুর ওপর আক্রমণেও এই বিমানগুলো বিশেষভাবে পারদর্শী। নতুন বিমান এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এই আকাশযানগুলো বিমান বাহিনীকে আরো গতিশীল করবে। সামুদ্রিক এলাকায় উদ্ধার কার্যক্রমের সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা বিমান বাহিনীতে AW139 হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা গ্রহণ করি। উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক গ্লাস ককপিট ও অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত AW139 হেলিকপ্টার সুবিস্তৃত উপকূল ও সামুদ্রিক এলাকায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও আপৎকালীন সময় অনুসন্ধান ও উদ্ধার পরিচালনা সক্ষম।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও। তিনি বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের সকল মানুষকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যুদ্ধে বিজয় করে বিজয়ী জাতি। আমরা কারো কাছে হার মানি না, পরাজিত হই না। বিশ্ব সবাই আমরা মাথা উঁচু করে চলবো, সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে। সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু তা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে। সেই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ নিয়েই বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে। এর আগে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে পৌঁছালে কুচকাওয়াজে অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে। কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, সালাম গ্রহণ করেন বিমান সেনাদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ 9 ডিসেম্বর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নিরাপত্তার প্রশ্নে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ফেসবুকের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেসবুক ও সরকারের মধ্যে কি কি বিষয়ে বোঝাপড়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। গত 18 নভেম্বর ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় সরকার। তখন সরকারের তরফে বলা হয়েছিল, 2 শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত। 21 নভেম্বর 2 শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর থেকেই বাড়তে থাকে বিকল্প পথে ফেসবুকের ব্যবহার। এ বাস্তবতায় ফেসবুকের দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা 2 কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন সরকারের 3 মন্ত্রী। উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, ফেসবুকের কাছে তাদের কি চাওয়া, আর ফেসবুকই বা কিভাবে সহায়তা করতে সম্মত হয়েছে। আমাদের চাওয়ার ছিল যেটা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের অনেকে অ্যাবিউজ করছে, আমাদের অনেক প্রপাগান্ডাও ফেসবুকের মধ্যে আসছে, আমাদের জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন ছিল, সেইগুলো আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের সঙ্গে সব ধরনের কথা হয়েছে, ফিল্টার করা এবং কতখানি চলবে সবকিছু নিয়ে কথা হয়েছে। দুপক্ষের বোঝাপড়ার বিস্তারিত না জানালেও আলোচনা সফল হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমাদের যত ইন্টেলিজেন্সের যে সমস্ত ছিল প্রশ্ন ছিল, আমাদের নিরাপত্তার বাহিনীর যে সমস্ত প্রশ্ন ছিল, এগুলি সবই ডিসকাশন হয়েছে। তারা কতখানি সহযোগিতা করব সবগুলি হয়েছে। আমরা এটা নিয়ে আমরা মনে করি যে আমাদের সঙ্গে খুব সুন্দর এবং ফলপ্রসূ আলাপ হয়েছে। তো এখন আমাদের আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আমরা শীঘ্রই এটার ব্যবস্থা নেব। তবে ফেসবুকের 2 প্রতিনিধি সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি সংগঠন আইএস এর অস্তিত্ব আছে বলে পশ্চিমা বেশ কয়েকটি দেশ দাবি করলেও এই মুহূর্তে আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশে যোগ দেওয়া উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো দেশের নয়, জাতিসংঘের উদ্যোগে জোট গঠিত হলে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না বাংলাদেশের। রিপোর্ট করেছেন এহসান জুয়েল। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বন্ধ করতে 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে জোট গঠন করে যুক্তরাষ্ট্র। 10 দেশের এই জোট আইএসের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালায়। এখনো চলছে সে হামলা। কোনো জোটে না গিয়ে রাশিয়াও পৃথকভাবে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। আর সম্প্রতি প্যারিস হামলার পর ফ্রান্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত দেশগুলো এবং রাশিয়াকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। আন্তর্জাতিক এমন সব তৎপরতার মধ্যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার দাবি করে দেয়া হচ্ছে নানা বিবৃতি। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, চাপ তৈরি করতেই এই ধরনের তৎপরতা। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে,
তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নানামুখী চাপ থাকলেও আপাতত আইএস বিরোধী কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়া উচিত হবে না বাংলাদেশের। আইএস এর ব্যাপারে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশকে প্রেশারাইজ করা হয়, আমি বলবো যে এটাতে বাংলাদেশে না যাওয়াটাই ভালো। বরং বাংলাদেশ গভর্নমেন্ট যে কথাটা বলতে পারে বা আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো যেতে বলতে পারে যে আমরা পূর্ণ সহযোগিতা দেব, কোনো বিশেষ রাষ্ট্রের অধীনে কোনো জোটে জয়েন করা, তাতে হয় কি একটা স্পষ্টভাবে নিজের পজিশনটা খুব বেশি ক্লিয়ার করে দেখা যায় এবং বাংলাদেশের আরও বোধহয় নিরাপত্তা ঝুঁকিটা হয়তো বাড়িয়ে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো দেশ নয়, জাতিসংঘের উদ্যোগে জোট হলে সহযোগিতা করবে বাংলাদেশ। আইএস বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে যদি কিছু কার্যক্রম গ্রহণ করা হয়, বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে রিহ্যাবিলিটেশন, প্রচুর শরণার্থী ডিসলজড হয়ে যাচ্ছেন, তাদের সহায়তার জন্য ডাক্তার, নার্স বা প্রশিক্ষণ বা শিক্ষা সহায়তা এগুলি হতে পারে। তবে আইএস ইস্যুতে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর গণহত্যা নিয়ে পাকিস্তানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। বিকেলে বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির 44তম বর্ষ উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে যারা বিদেশে অঢেল অর্থ ব্যয় করেছেন তারাও ব্যর্থ হয়েছে। দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর যে ফাঁসির রায় যখন কার্যকর হলো, তো সারা দেশে যে আনন্দ উল্লাস, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আজকে এই যে যুদ্ধাপরাধীর বিচার তো চলছে, বিদেশে কিন্তু ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন তারা আমাদের সমর্থন করেছে। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি করেছে এখানে যে পাকিস্তানি দখলদার বাহিনী, সেটা সবাই জেনে ফেলেছে। তো আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধরে মাথা ঠিক রেখে কাজ করতে হবে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে বাংলাদেশের উপর যে অন্যায় অত্যাচার চালিয়েছিল, পাকিস্তানের বেশিরভাগ জনগণ এখন তা অকপটে স্বীকার করে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার কর্মী হিনা জিলানি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ান্স ফর হিউম্যান রাইটস এর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাকিস্তানের এখনকার বেশিরভাগ জনগণ মনে করে পাকিস্তানি সামরিক জান্তারা 1971 সালে বাংলাদেশের জনগণের উপর যে আচরণ করেছিল তা অবশ্যই অন্যায় ছিল। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে আমরাও উপকৃত হয়েছি, কেননা বাঙালিদের এসব আন্দোলন সংগ্রাম পরবর্তীতে আমাদেরকেও পাকিস্তানি অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলতে অনুপ্রেরণা জুগিয়েছে। অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর ল্যাবিড হাসপাতালকে 10 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতে ধানমন্ডির ল্যাবিড স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ জব্দ করে র্যাব। এর মধ্যে 26 ধরনের ওষুধ রয়েছে। একই হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যক্তিগত কর্মকর্তার কাছে অনুমোদনহীন ওষুধ থাকার অভিযোগে আরও 5 লাখ টাকা জরিমানা করা হয়। এখানে আমরা 26 ধরনের আনরেজিস্টার্ড ওষুধ পেয়েছি, স্টোর করছে তারা এবং এটা ব্যবহার করছে, এবং এই কারণে আমরা এই ল্যাবেট কর্তৃপক্ষকে সর্বমোট 10 লক্ষ টাকা জরিমানা করেছি। আলী হোসেন সাহেব তার একজন অ্যাসিস্ট্যান্ট যে অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ রাখছে যেটা আনরেজিস্টার্ড, এবং সেখানে সে বলেছে যে কেউ তাকে বানিয়ে দিয়ে যায়, সেখানে তৈরি করছে, এই কারণে তাকে আমরা 5 লক্ষ টাকা জরিমানা করেছি। বেসরকারি মোবাইল ফোন কোম্পানির এক প্রকৌশলী সহ উত্তরা থেকে গ্রেফতারকৃত 3 জেএমবি সদস্যকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মোবাইল, জামার ও বেশ কিছু জিহাদি বইও জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, হোসেনি দালানে হামলার ঘটনার সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই 3 জনকে গ্রেফতার করা হয়। হোসেনি দালানে হামলার সাথে সরাসরি জড়িত না থাকলেও তারা জেএমবির ওই গ্রুপের সদস্য। বিকেলে তাদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দিষ্ট কোনো স্থানের ফোন নেটওয়ার্ক জ্যামার দিয়ে বন্ধ করে তারা বৈঠক করত বলে পুলিশ জানিয়েছে।
এদের সামাজিক পরিচয় দেখা যায় যে মৌলবী মৌলানা হিসেবে ওয়াচ করে, কিন্তু ভিতরে ভিতরে এরা তাদের যে সিলেক্টেড গ্রুপ, টার্গেটেড গ্রুপ, সেই গ্রুপকে নিয়ে তারা ধর্মীয় শিক্ষার আড়ালে পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বা ইউনিফর্ম সার্ভিসের লোক যারা তাগুত শক্তির রক্ষক, তাদেরকে কেন হত্যা করা উচিত, তারা কিভাবে তাগুত শক্তির রক্ষক, এই বিষয়গুলো এরাই শিক্ষাদান করে থাকে। অবৈধ পথে রাতের অন্ধকারে ভারত যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো ওপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। বিজিবি সদর দপ্তরে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, রাতে অবৈধ পথে ভারতে যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো উপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। গত বছরে ছিল যেখানে 40 জন, এবছরে তাও হয়ে গেছে প্রায় 33 জন না 35 জন। আমার যদি এরকম কোনো সামর্থ্য থাকতো যে আমার দেশের একটা লোকও বর্ডার ক্রস করবে না, তাহলে কিন্তু এটা হলো শূন্যের কোঠায় না হইলো একদম কাছাকাছি চলে আসতো। কখন হচ্ছে আমাদের লোকজন যদি এই রাতের আধারে হলো বর্ডার ক্রস না করে। এ সময় 2013 থেকে 15 সালে সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে 2162 কোটি 29 লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে বলে জানানো হয়। যে মাদক সংক্রান্ত বিষয় হলো as far as I am concerned zero tolerance। হাসপাতাল, স্কুল, বিভিন্ন বিওপিতে আধুনিকায়ন ছাড়াও বিজিবি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান মহাপরিচালক। এছাড়া আগামী জানুয়ারি থেকে বিজিবিতে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। 100 মহিলা সদস্য এই জানুয়ারি মাসের থেকে তাদের ট্রেনিং শুরু হবে। 100 দিয়ে হলে বিজিবিতে আমরা শুরু করছি। এদেরকে হলো এমপ্লয় করার পরে আমরা ন্যাক ব্যাচ থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করবো আর কি। ভারত ও মিয়ানমারের সঙ্গে অরক্ষিত সীমান্তে নতুন 35টি বিওপি নির্মাণে 479 কিলোমিটারের মধ্যে 207 কিলোমিটার নজরদারির আওতায় এসেছে জানানোর পাশাপাশি আরও 11টি বিওপি নির্মাণে কাজ চলছে বলেও জানান মেজর জেনারেল আজিজ আহমেদ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বিপিএল এর শহীদ আফ্রিদির নেতৃত্বে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের বড় জয়। আরেক ম্যাচে ঢাকাকে 6 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। 30 ডিসেম্বরের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক না কেন তাতে সরকারের উপর জনগণের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির পক্ষ থেকে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এছাড়া তার শাসনামলে দেশে গণতন্ত্রের চর্চা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আগামী নির্বাচন অর্থাৎ যে পৌরসভা নির্বাচন, এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের সরকারের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। সরকারকে বুঝতে হবে এটা, মানুষের মনে সংশয় দূর করতে হবে, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের অধীনে সমস্ত নির্বাচন সুষ্ঠু হবে। মানুষ পরিবর্তন চাচ্ছে, দুই দলে একই অবস্থা, দলীয়তন্ত্র, তাই লোকে চায় জাতীয় পার্টি আবার। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। বিকেলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মিনায়াতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আদালত শুনানিতে বলেন, 7 খুনের পেছনে যে ষড়যন্ত্র ছিল তা মামলার অভিযোগপত্রে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি। মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই এই রিট করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম। তদন্ততে কিছু ডিফেক্ট দেখা দিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য আমরা আবেদন করেছি সুপ্রিম কোর্টের কাছে যে ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হোক। এই ফার্দার ইনভেস্টিগেশন যদি দেওয়া হয় তাহলে আমরা সত্যি শুধু এটা পাবো যে যেই নূর হোসেনকে আমরা ইনভেস্টিগেশন অফিসার তাকে কোনো সময় ইন্টারভিউ করতে পারে নাই, তাদের জিজ্ঞাসা করতে পারে নাই, কারণ এই কনস্পিরেসির মূল হোতা ছিলেন নূর হোসেন।
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ে ঐশী রহমান খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন তার আইনজীবীরা। তার আইনজীবী মাহবুব হোসেন রানা জানান, ঐশীর বয়স বিবেচনায় আবেদনটি করা হয়েছে। একই সাথে আপিলে নিম্ন আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলেও জানান তিনি। গত 12 নভেম্বর বাবা মা হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার ওই রায়ের নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। সিরিয়ার রাক্কায় রোববার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 32 আইএস জঙ্গি নিহত হবার খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস। ওই হামলায় আহত হয়েছে অন্তত 40 জন। রাক্কা শহর আইএস এর মূল ঘাঁটি উল্লেখ করে সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান জানান, শহরটিতে অবস্থানরত তথ্যদাতার বার্তার ভিডিও ভিত্তিতে রোববার উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে 15 দফা বিমান হামলা চালানো হয়। রাক্কার একটি হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে 32 জন নিহত হবার খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। সম্প্রতি পার্লামেন্ট ভোটের ভিত্তিতে আইএস বিরোধী জোটে অংশ নেয় ব্রিটেন। এদিকে প্যারিস হামলার পর আইএস এর অবস্থান লক্ষ্য করে হামলার হার বাড়িয়েছে ফ্রান্স। রাশিয়া ও জার্মানি গেছে শক্ত অবস্থানে। বিপিএল এর খবর, টানা জয় তুলে নিল রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 6 উইকেটে হারিয়েছে সাকিবের রংপুর। আগে ব্যাট করে 7 উইকেটে 135 রান করে ঢাকা, জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। ম্যাচ সেরা হয়েছেন জহুরুল হক অমি। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 19 আর ব্যক্তিগত 16 রানে আউট হন ওপেনার সাদমান। এরপর সাকিবের স্পিনে কাটা পড়েন আরেক ওপেনার শামসুর। সৈকত আলীও আউট হন 18 রানে। পরে দারুণ শুরু করেও পারেননি অধিনায়ক সাঙ্গাকারা, তিনি আউট হন 29 রানে। তারপর আইকন নাসির হোসেন ইনিংসটাকে লম্বা করতে পারেননি, তিনি ফেরেন 30 রান করে। শেষ পর্যন্ত 135 রানে থামে ঢাকার ইনিংস। 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রাইডার্স, তবে হার্ড হিটার সৌম্য সরকার দলীয় 38 আর ব্যক্তিগত 21 রানে আউট হন। বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্যারিবীয় ব্যাটসম্যান সিমন্স, তিনি ফেরেন 18 করে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে জহুরুল হক অমির অপরাজিত 35 রানে 10 বল বাকি থাকতে প্রত্যাশিত জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এদিকে বিপিএল এ দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলস আসরের ইতিহাসে সর্বনিম্ন 58 রানে অল আউট হলে 9 উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখে সিলেট সুপারস্টার্স। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি একবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, অনেকের প্রার্থী তাই বাতিল। আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। বরাবরের মতো এবারও পৌর নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত, প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চাপ থাকলেও আইএস বিরোধী কোন জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।